আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আমরা ভালো আছি। গতকালকে ক্লাস নিলাম, আজকে আবার ব্যাক টু ব্যাক ক্লাস পড়ে গেল। ইউজুয়ালি এরকম হওয়ার কথা না, আমরা একদিন গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস নেই, কিন্তু আমি তোমাদের গতকালকেই বলছি যে কোন কারণে হচ্ছে আমাদের একটু রুটিনে আমরা একটু হেরফের করছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা পড়বো নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের সেকেন্ড পোর্শনটা, সেকেন্ড হাফ, যেটা হচ্ছে ডিকশনারির পোর্শনটা, যেটা আমার জানা মতে তোমাদের পড়ে আসা একাডেমিক লাইফে সবচেয়ে কঠিনই বলবো, কারণ মনে রাখা অনেক টাফ এবং অনেক উদাহরণে ভরা। ঠিক আছে, তো চেষ্টা করবো যতখানি সম্ভব একটু ইজিলি আমরা ওই জিনিসগুলো পড়ার। আমি যেটা বলবো ওইটাই তুমি বারবার পড়বা, ওইটাই তুমি বারবার দেখবা। ওইখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করবো, ইনশাআল্লাহ কমন পড়ে যাবে, আর না আসলে মনে রাখবা যে কেউই পারবে না। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি যতখানি পড়াই দিয়ে দেবো, এতটুকু তুমি আশা করতে পারো যে হ্যাঁ এতটুকু অন্য কোনো একটা স্টুডেন্টের চেয়ে তুমি অবশ্যই আজকে বেশি জানবা। এই আর কিছু না, তাহলে আমরা দেরি না করে পড়া শুরু করি। আচ্ছা, এখানে তোমার হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা তো বলছি যে আমরা যখন পড়বো আমরা যে কোনো একটা সেগমেন্ট খুব ভালো মতো শিখবো, আমরা সেকেন্ড সেগমেন্টটা পড়বোই না। তো আমিও বরাবরের মতোই তোমাকে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এখানে পড়াবো না, কিন্তু আমি তোমাকে এখানে কোনটা পড়তে বলবো, আমি তোমাকে এখানে পড়তে বলবো হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এখানে তো এগুলো এমসিকিউ তে আসে যে ছোট আবৃতবীজ, সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটা? উলফিয়া, 0.1 মিলিমিটার। বাংলাদেশেরটার নাম কি? উলফিয়া রিজা। আবার সবচেয়ে উঁচু বৃক্ষ বাংলাদেশের মধ্যে হচ্ছে বৈলাম, গর্জন, তেলসুর, কিন্তু এমনি নর্মালি যদি চিন্তা করো ইউক্যালিপটাস মার্জিনাটা আছে, এটা 500 ফুট পর্যন্ত উঁচা হতে পারে। তাহলে এগুলো এমসিকিউ তে আসে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উঁচা কোনটা, বা বাংলাদেশের সবচেয়ে উঁচা কোনটা, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ কোনটা, বা বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ কোনটা। তোমার এটা এখান থেকে শিখতে হবে। এই আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা পড়বো না। ঠিক আছে, চলে আসলে আমাদের একটা ইম্পর্টেন্ট স্লাইডে। আমরা এখন যে স্লাইডটা দেখবো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই যে এটাই হচ্ছে আসলে জাজ করবে যে আমরা গতকালকে যে পড়লাম এবং আমি যে তোমাদেরকে বললাম যে তোমার হচ্ছে ইয়া লাগবে না, যে আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়া লাগবে না, এটা কতখানি সত্য, বা আদৌ কি তুমি একটা পড়লে আরেকটা কম্পেয়ার করে বাকিটার বৈশিষ্ট্য অ্যান্সার করতে পারবা কিনা। প্রতিটা জিনিস হচ্ছে আমরা যখন এই জিনিসটা দেখবো, এই জিনিসটা পড়লে আমাদের পড়া হয়ে যাবে। কেমন দেখো, গতকালকে আমি তোমাদের এগুলো পড়াইছি যে নগ্নবীজী উদ্ভিদে কি নাই? গর্ভাশয়, গর্ভদণ্ড নাই। ঠিক আছে, গর্ভাশয় না থাকায় কি হয় না? ফল উৎপন্ন হয় না। ফল হয় না বলে বীজ কেমন থাকে? নগ্ন অবস্থায় থাকে। আবার আসো, যেহেতু গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই, 5 নম্বরটা দিকে খেয়াল করো। এই কারণে পরাগরেণু সরাসরি কোথায় পতিত হয়েছে? ডিম্বক রন্ধ্রে পতিত হয়েছে। তারপর বলছিলাম এটা নর্মালি কি নগ্নবীজী উদ্ভিদের দিন নিষেক ঘটবে? না, দিন নিষেক ঘটে না। একটা ব্যতিক্রম ছিল ইফেড্রা, এটাও আমরা পড়ছি। যেহেতু দিন নিষেক হয় না, এই কারণে এদের শস্যগুলা কেমন রয়ে যায়? হ্যাপ্লয়েড, যা নিষেকের পূর্বে উৎপন্ন হয়। তারপরে পড়াইছি জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই, মানে জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। পরাগায়ন হয় কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে। প্রতিটা কথা কিন্তু পড়ছি। তারপরে বলছিলাম যে একটা ইউনিক বৈশিষ্ট্য যেটা নগ্নবীজী উদ্ভিদে আমরা পাবো, অন্য কারোর মধ্যে নাই, সেটাকে আর্কিগোনিয়া, মানে নগ্নবীজী উদ্ভিদের জন্য একটা আদি বৈশিষ্ট্য ছিল আর্কিগোনিয়া সৃষ্টি করা, যেটা আমরা আবৃতবীজী উদ্ভিদে কোনোদিনও দেখবো না। তাহলে দেখো এই কথাগুলো কিন্তু আমরা গতকালকে পড়ছি। তুমি দেখো এবার তোমার আবৃতবীজী উদ্ভিদের সাথে কি সুন্দর কম্পেয়ার করা যাচ্ছে। আবৃতবীজী উদ্ভিদে গর্ভাশয়, গর্ভদণ্ড আছে, গর্ভাশয় ফলে পরিণত হবে, ফল তাই বীজ, মানে ফল হয় তাই বীজ কি করবে? ফলের ভেতরে থাকবে। এর একটা ব্যতিক্রম কি? যে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। এবং আমরা বলছিলাম না পরাগরেণু সাধারণত কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। পরাগরেণু সাধারণত কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। বাট নগ্নবীজী উদ্ভিদগুলো ছিল না দেখে কোথায় পতিত হয়েছিল? ডিম্বক রন্ধ্রে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসলে যে দিন নিষেকের যে ব্যাপারটা, এর মধ্যে দিন নিষেক ঘটবে। এই কারণে এদের এন্ডোস্পার্ম বা শস্য কেমন? টিপ্লয়েড, অ্যাকচুয়ালি টিপ্লয়েড না, ইটস ট্রিপ্লয়েড। আর জাইলেমের ভাইয়ের কথাগুলো গেল, এবং এটা সবকিছুতে পরাগায়ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা একজন প্রশ্ন করছে আমাকে যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড কেন হইতেছে। এটা আসলে উদ্ভিদের প্রজনন ক্লাসটা যেদিন নিব ওই দিন আরো একটু ক্লিয়ার হবে। আপাতত তুমি খালি মনে রাখবা যে আবৃতবীজী উদ্ভিদে যে যাদের দিন নিষেক হয়, দিন নিষেক কথাটার মানে কি? দিন নিষেক কথাটার মানে হচ্ছে এর দুইটা শুক্রাণু নিক্ষিপ্ত হয়, যার একটা ডিম্বাণুর সাথে মিলবে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে। শুক্রাণুর সাথে যখন ডিম্বাণুর মিলন হয় তখন ওইটা থেকে নতুন উদ্ভিদ হয় বা ভ্রূণ তৈরি হয়। আর যখন শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন হয় তখন ওইখান থেকে তৈরি হয় হচ্ছে শস্য। তাহলে যেহেতু এর মধ্যে আবৃতবীজী উদ্ভিদেই এই দ্বিনিষেক হয়, এ কারণে আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কেমন? একটা হ্যাপ্লয়েড, দুইটা ডিপ্লয়েড, একটা হ্যাপ্লয়েড একটা ডিপ্লয়েড মিলে কি তৈরি করে? ট্রিপ্লয়েড। এই কারণে বলে আবৃতবীজী উদ্ভিদের শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড।
কিন্তু নগ্নবীজ উদ্ভিদে তো দ্বিনিষেক হওয়ার কথাই না, তার মানে কি ওর কোনো সেকেন্ডারি নিউক্লিয়াসই নাই নগ্নবীজ উদ্ভিদে। এই কারণে তখন ওর শস্য হিসেবে কেবল কি রয়ে যায়, একটা এন, মানে হ্যাপ্লয়েড। এই কারণে দেখো লিখছে নগ্নবীজ উদ্ভিদের এন্ডোস্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড, কেন? কারণ তার দ্বিনিষেক ঘটে না। আবৃতবীজ উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শস্যটা কেমন, ট্রিপ্লয়েড, কেন? কারণ তার দ্বিনিষেক ঘটে। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি নগ্নবীজে আবৃতবীজ উদ্ভিদের পার্থক্যের কথাবার্তা শেষ। এবার চলে আসো আমাদের ভয়ানক জায়গাগুলোর মধ্যে। বইয়ে ভয়ানক জায়গা বলতে অনেক কথাবার্তা আছে, আমি একদম সিলেক্টেড জায়গাগুলো তোমাকে পড়াবো, এবং আমিও আশা করব তুমি ওই সিলেক্টেড জায়গাগুলাই বারবার পড়বা। ওইখান থেকে পরীক্ষা আসলে প্রশ্ন অ্যান্সার করবা, না আসলে কোনো চিন্তা করার দরকার নেই, মনে রাখবার কেউই পারবে না। ঠিক আছে, কারণ এটা এত সহজ কিছু না। তাহলে আসি, দেখো প্রথমে এই জায়গাটা দেখো, রাইজোম। রাইজোমটা কি? রাইজোম হচ্ছে একটা ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। জাস্ট নামগুলো মনে রাখতে হবে। রাইজোম হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, মানে মাটির নিচে আনুভূমিক ভাবে বর্ধিত হয়। এই মনে করো মাটির লেয়ার, কাণ্ডটা এরকম ফার্স্টে আসবে, এসে এইভাবে তারা দুই দিকে এইদিকে এইভাবে বড় হবে। এটা হচ্ছে রাইজোম। এরকম উদাহরণ কি? আদা, হলুদ। ঠিক আছে। আচ্ছা, টিউবার। এটা হচ্ছে কাণ্ডের ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশটা হচ্ছে টিউবার। তাহলে মনে করো মাটির নিচে কাণ্ডের যে অংশটা আছে, এর মনে করো এটা হচ্ছে শীর্ষ, এই জায়গাটা এরকম ফুলে উঠবে, তারপরে এখান থেকে মনে করো মূলের অংশ বেরোবে। এই যে এগুলো হচ্ছে টিউবার। তো এর উদাহরণটা কি? আলু। এর উদাহরণ কি? আলু। আলু টিউবের মতো, তোমার এটার উদাহরণ হচ্ছে আলু, মনে রাখতে হবে। এবং এই কথাটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে মিষ্টি আলু কিন্তু মূলের স্ফীত অংশ, কাণ্ড না। ঠিক আছে, মিষ্টি আলু হচ্ছে মূলের স্ফীত অংশটা, কিন্তু কাণ্ড না। আর কাণ্ডের স্ফীত অংশকে আমরা বলি টিউবার, এটার উদাহরণ হচ্ছে আলু। বাল্ব, যেগুলো ছোট ছোট, ভূনিম্ন, অতি সংক্ষিপ্ত, মানে মাটির নিচেই আছে কাণ্ড কিন্তু এরকম ছোট, এগুলো হচ্ছে দেখতে বাল্বের মতো। বাল্বের মতো কি কি আছে? পেঁয়াজ রসুন। তাহলে পেঁয়াজ রসুন হচ্ছে তোমার এই বাল্বের উদাহরণ। ঠিক আছে। রানার হচ্ছে উদ্ভিদের দুর্বল কাণ্ড, যা মাটির উপর পড়ে থাকে এবং পর্বের নিচে অস্থানিক মূল ও উপরে পাতা বের হয়। ঠিক আছে, একদম সহজ কথা। এইটা আসলে এইভাবে এরকম বোঝার কিছু নাই। মনে করো এই হচ্ছে মাটির লেয়ার। কাণ্ড নরমালি কি এরকম খাড়া উপরে দিকে ওঠার কথা, কিন্তু এগুলা জাস্ট এই যেরকম মাটির উপরে এরকম পড়ে থাকবে। পড়ে থাকলে যেটা হয়, এই যে কাণ্ড থেকে আবার কিছু অংশ এখান দিয়ে বের হয়ে মাটির নিচে ঢুকে যায়, কিছু অংশ উপরের দিকে থাকে। এই যে মোটামুটি মাটির নিচে উপরে মিলে জড়াজড়ি একটা অবস্থা করে থাকে, এটাকে বলা হয় রানার। এবং এদের উদাহরণ হচ্ছে থানকুনি। উদাহরণ কি? থানকুনি। তো তুমি খালি মনে রাখবা কি, দুর্বল কাণ্ড যা মাটির উপর পড়ে থাকে, দুর্বল কাণ্ড যা মাটির উপর পড়ে থাকে, এরকম বললেই অ্যান্সার হচ্ছে রানার, এবং এটার উদাহরণ কি? থানকুনি। আচ্ছা, এখন চলে আসি আমরা পাতা। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কাণ্ডের কোথা হতে পাতা উৎপন্ন হয়। মনে রাখবা, কাণ্ডের পর্ব হতে পাতা উৎপন্ন হয়। পাতা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বৈশিষ্ট্যের হতে পারে। প্রতিটা পর্বে বলছে কি দেখো, প্রতিটা পর্বে একটা, দুইটা বা তার অধিক পাতা থাকতে পারে। একটা আদর্শ পাতার কয়টা অংশ? তিনটা অংশ। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা আদর্শ পাতার কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। পত্রমূল, পত্রবৃন্ত এবং কি? পত্রফলক। তাহলে পাতা, পাতাটা কেমন দেখো, বোটাযুক্ত বা বোটাবিহীন হইতে পারে, আবার উপপত্র যুক্ত হইতে পারে, উপপত্রবিহীন হইতে পারে। তো একটা পাতায় অনেক সময় একটা বা একাধিক পত্রফলকও থাকতে পারে। সবকিছু মিলায় হচ্ছে আসলে এই ভাগগুলা করা হয়েছে। ঠিক আছে। এখন দেখো তুমি এই যে পিটিয়ল বা পত্রবৃন্ত, মানে পাতার যে বোটা, এটাকেই বলে পিটিয়ল। এই দেখো পাতার বোটার নামই কি? পিটিয়ল। যদি বোটা থাকে তাহলে আমরা এটাকে বলি পিটিওলেট। বোটা থাকলে আমরা এটাকে কি বলি? পিটিওলেট। ঠিক আছে। আর বোটা না থাকলে আমরা এটাকে বলি সেসাইল। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা। পাতার মধ্যে বোটা থাকলে এটাকে আমরা বলি পিটিওলেট, বোটা না থাকলে আমরা এটাকে কি বলি? সেসাইল। অধিকাংশ পাতায় কি থাকে? বোটা থাকে। আচ্ছা, ল্যামিনায় আসো। এটা হচ্ছে বোটার মাথায় পাতলা চ্যাপ্টা প্রশস্ত সবুজ অংশটাই হচ্ছে ল্যামিনা বা পত্রফলক, যেটাই পাতার প্রধান অংশ। পরীক্ষা এটাও প্রশ্ন করতে পারে। দেখো তোমাকে প্রশ্ন করতে পারে আদর্শ পাতার কয়টা অংশ? অ্যান্সার দিবা তিনটা। শুধু যদি বলে পাতার প্রধান অংশ কোনটা, তখন অ্যান্সার দিবা কি? ল্যামিনা বা পত্রফলক। ল্যামিনা বা পত্রফলক। স্টিপিউল হচ্ছে উপপত্র। কোন কোন পাতার বোটার গোড়ায় দুই পাশে পত্র সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গ থাকে, এগুলা লাগবে না। মুক্ত পার্শ্বীয় উপপত্র, এটাও রিডিং করবা, লাগবে না। সিম্পল লিফে আসো। পাতায় একটা মাত্র পত্র ফলক থাকলে এটাকে আমরা সিম্পল লিফ বা সরল পাতা বলি, আম জাম কাঁঠাল। আর যদি একটা পাতায় একাধিক পত্র ফলক থাকে, তখন এটাকে আমরা বলি কম্পাউন্ড, গোলাপ, নিম, লজ্জাপতি, সজিনা, এগুলা। তোমার যেমন একটা উদাহরণ দেখায়, দেখো মনে করো এই হচ্ছে কাণ্ড,
এই হচ্ছে বেস, এখান থেকে মনে করো পাতাটা হবে, এই হচ্ছে পাতার বোটা, আর এই হচ্ছে ল্যামিনা বা পত্রফলক। আর এটা যেটা আঁকলাম আমি, এটা হচ্ছে সরল পাতা। ঠিক আছে, সেম জিনিসটাই যদি ভালো হয় না, যদিও আঁকাটা আমার, তোমার জাস্ট বোঝাতে চাইছি আমি, যেরকম হয় তখন দেখো পাতায় কিন্তু আসলে এই একটা ল্যামিনা, এই একটা ল্যামিনা, এটাও কিন্তু একটা ল্যামিনা। বুঝতে পারছো? আমরা কি একাধিক পত্রফলক থাকলে এটাকে আমরা বলি কম্পাউন্ড লিফ, একাধিক পত্রফলক থাকলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড, আর যখন একটা থাকে তখন এটাকে আমরা বলি সিম্পল বা সরল পত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা কম্পাউন্ড সিম্পল পড়ে ফেললাম। এবার আসো অচুর পক্ষল, তারপর সচুর পক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, এই নামগুলো তোমাকে শিখতে হবে। আচ্ছা, প্রথমে আসো পক্ষল যৌগিক মানে কি, এটা তোমাকে শিখতে হবে। এটা হচ্ছে পক্ষল যৌগিক, মানে কি দুই পাশ থেকে একদম ইকুয়াল পাতা যদি বের হয় তখন এটাকে আমরা বলি পক্ষল যৌগিক। দুই পাশ থেকে যদি ইকুয়াল পাতা বের হয় তখন আমরা এটাকে কি বলি, পক্ষল যৌগিক। এখন এটা অচুর পক্ষল না সচুর পক্ষল, এটা তোমাকে শিখতে হবে। এটা তুমি কিভাবে শিখবা? সিম্পল কথা, এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে অচুর পক্ষল, মানে কি এর কোনো চূড়া নাই। ঠিক আছে, দুই পাশে জাস্ট সমান সমান পাতা আছে। এখন আমি যদি এখানে একটা চূড়া দিয়ে দেই, এই এই হচ্ছে চূড়ায় আমি আরেকটা দিলাম, এটা হচ্ছে সচর পক্ষল যৌগিক। মানে দেখো দুই পাশে পক্ষল যৌগিকের আইডিয়াটা ঠিকই মেনটেন করলো, পাশাপাশি একটা চূড়াও আছে। তাই দেখো অচুর পক্ষল হচ্ছে র্যাকিসের চূড়ায় যদি কোনো পত্রক না থাকে অচুর, আর যদি একটা বেজোড় পত্রক থাকে তখন এটাকে আমরা বলি কি, সচুর পক্ষল। ঠিক আছে, তাহলে অচুর পক্ষল উদাহরণ হচ্ছে বাদল লাঠি, আর সচুর পক্ষল হচ্ছে গোলাপ। আচ্ছা, এখন আসলে তুমি দ্বিপক্ষল আর ত্রিপক্ষল যোগপত্র কিভাবে মনে রাখবা? খুব সহজ। দ্বিপক্ষলের জন্য আমরা মনে রাখবো এরকম, দ্বিপক্ষল দুই সমান সমান শাখা। দেখো দুই লিখতে কি লাগে, দুইটা অক্ষর লাগে না, মানে শাখা লিখতে দুইটা অক্ষর লাগে, প্রশাখা লিখতে কয়টা অক্ষর লাগে? তিনটা। তাহলে মনে রাখবা যখন র্যাকিসের পাশ থেকে শাখা বের হয় তখন এটা হচ্ছে দ্বিপক্ষল যৌগিক, আর শাখা হতে যদি প্রশাখাও বের হয় তখন এটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক। ঠিক আছে, তাহলে মনে রাখবা কি, শাখা লিখতে দুই অক্ষর, তাহলে যদি খালি বলে শাখা বের হইছে র্যাকিসের পাশ থেকে তখন আমরা এটাকে বলবো দ্বিপক্ষল যৌগিক। যখন আমরা বলবো শাখা থেকে প্রশাখাও বের হইছে, প্রশাখা লিখতে যদি তিন অক্ষর লাগে তখন এটাকে আমরা কি বলবো, ত্রিপক্ষল যৌগিক। ঠিক আছে, দ্বিপক্ষল হচ্ছে কৃষ্ণচূড়া আর ত্রিপক্ষল হচ্ছে সজিনা। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি পাতার কথাবার্তা গুলা। দেখো জিনিস টার্মিনোলজি গুলা কিন্তু একটু কঠিন, কিন্তু তোমাকে যদি এরকম একটু ছবি এঁকে নিজে নিজে একটু মাঝে মধ্যে একটু বুঝে পড়ো তাহলে আই গেস কাজে আসবে। এবার যারা আসি আমরা ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তাহলে এটা আগে আমরা একটু হোয়াইট বোর্ডে কিছু জিনিসপত্র শিখাই, তারপরে আমরা আসি।
মনে করো যেটা আমরা এখন পড়বো ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী, ঠিক আছে? তাহলে আমাকে একটা আদর্শ ফুলের গঠন সম্পর্কে আগে জানতে হবে। তুমি মনে রাখবা একটা আদর্শ ফুলের গঠন যখনই বলবে তখন তোমাকে চিন্তা করতে হবে এই ফুলটা কয়টা জিনিস নিয়ে গঠিত। তুমি মনে রাখবা একটা আদর্শ ফুলের গঠনে স্তবকের সংখ্যা 4টি, ঠিক আছে? আদর্শ ফুলে 4টা, বাস কথা শেষ, আগে এটা মনে রাখতে হবে। আর কিভাবে মনে রাখবা, এই যে মনে করো একটা ফুল এর লম্বচ্ছেদ করা আছে, তোমাকে বললো এই বরাবর একটা কোপ দাও, মানে প্রস্থচ্ছেদ করো। তো এই বড় যদি আমি কাটতে থাকি একদম সবার আগে কি কাটবে, যে বাইরের গ্রিন পোর্শনটা, তাহলে 1 নাম্বার স্তবকটার নাম হচ্ছে বৃতি। তারপরে এই যে রঙিন যে অংশটা 2 নাম্বার, এটার নাম হচ্ছে দল। তারপরে যে ইয়েলো কালারের পোর্শনটার মতো এটা হচ্ছে পুংস্তবক বা পুংকেশর। এবং সবার শেষে ভেতরে যে রেড কালারের পোর্শনটা আছে এটা হচ্ছে গর্ভাশয় বা স্ত্রী স্তবক। এই হচ্ছে একটা আদর্শ ফুলের গঠনের 4টা স্তবক। তাহলে সিরিয়ালটা মনে রাখতে হবে, বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয়। কারণ পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে একটা আদর্শ ফুলের গঠনে চতুর্থ স্তবকের নাম কি, তৃতীয় স্তবকের নাম কি, প্রথম স্তবকের নাম কি। তুমি কিন্তু মন মতো সিরিয়াল দিলে হবে না, সিরিয়ালটা হচ্ছে এইটাই, ঠিক আছে? আচ্ছা, এবং তোমার মনে রাখতে হবে একটা ফুল আমাদের কেন দরকার, নিষেকে সাহায্য করে। ফুল কিসে সাহায্য করে, নিষেকে। কেন, কারণ ওই যে গ্যামিট তৈরি করবে, পরে নিষেকে সাহায্য করবে। তাইলে পরে যে 4টে স্তবক আছে এই 4টে স্তবকের মধ্যে দেখো পুংকেশর বা পুংস্তবক থেকে কি শুক্রাণু আসে, গর্ভাশয়ে কি স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু পাওয়া যায়। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলি হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। এদেরকে আমরা কি বলি, অত্যাবশ্যকীয় স্তবক। আর বৃতি দল যেহেতু আছে এদেরকে তো আর ফেলে দিতে পারবা না, এদেরকে আমরা বলি সাহায্যকারী স্তবক। এদেরকে আমরা কি বলে থাকি, সাহায্যকারী স্তবক। এখন কেন আমরা সাহায্যকারী বলি দেখো, বৃতি হচ্ছে গ্রিন কালারের হয়, তার গ্রিন মানে ক্লোরোফিল, ক্লোরোফিল মানে সালোক সংশ্লেষণ, তার মানে খাদ্য তৈরিতে সাহায্য করে। আবার দেখো এই বৃতিটা কি চারপাশ থেকে কাভারিং তৈরি করে রাখছেন একটা ফুলের জন্য, তাহলে এটা প্রতিরক্ষা দিচ্ছে। আবার কি এই না, এই যে বৃতিটা কি সবকিছুকে ধরে রাখতেছে। দল হচ্ছে কালারফুল হয় বা খুব ভালো স্মেল ক্রিয়েট করে। কালারফুল হইলে বা খুব ভালো স্মেল ক্রিয়েট করলে সে কি করবে, পতঙ্গকে আকৃষ্ট করবে, মানে পরাগায়নে হেল্প করবে। তাই এই কারণে এদেরকে আমরা বলি সাহায্যকারী স্তবক, আর ওই দুইটাকে আমরা বলি অত্যাবশ্যকীয় স্তবক। এখন এই সাহায্যকারী অত্যাবশ্যকীয় শেখার কারণ আছে। কারণটা হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প সংকেত। এই লিখলাম হচ্ছে একবীজপত্রী, এই লিখলাম হচ্ছে দ্বিবীজপত্রী। তো আমরা যেটা তোমাকে শিখাইলাম মাত্র যে 4টা স্তবক থাকে, এই 4টা হচ্ছে দ্বিবীজপত্রীর জন্য, মনে রাখবা। ঠিক আছে, 4টা কার জন্য, দ্বিবীজপত্রীর জন্য। মানে দ্বিবীজপত্রীর সিরিয়ালটা এমন: বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয়। একবীজপত্রীতে কি ঝামেলা, এটা আমি যখন নেক্সট দিন তোমাকে পোয়েসি মালবিসি পড়াবো ওই দিন তুমি আরো সুন্দর বুঝবা যে একবীজপত্রীতে হচ্ছে স্তবকের সংখ্যা 3টা। একবীজপত্রীতে স্তবকের সংখ্যা কয়টা, 3টা। তাহলে পরে এখন এই 4টার মধ্যে থেকে তো যে কোনো একটা তোমাকে বাদ দিতে হবে, তাই না? আর তুমি দেখো পুংকেশর আর গর্ভাশয়কে তো তুমি বাদ দিতে পারবা না। কেন, কারণ এরা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক, তাই লিখে রাখলাম পুংকেশর আর গর্ভাশয়। তাহলে পরে এখন প্রথম একটা স্তবক বাকি রয়ে গেল, এখন ওইখানে আমরা কাকে বসাবো, বৃত্তিকে না দলকে? তুমি বলো কাকে বসালে তোমরা খুশি হও, মানে তোমাদের মতে কি মনে হয় যেখানে কি বসবে, বৃত্তি না দল? লেখো। মানে একবীজপত্রী উদ্ভিদে বৃত্তি দল, এর মধ্যে তুমি কারে বাদ দিয়ে দিচ্ছ, মানে কাকে তুমি বসাইতে চাইতেছো একবীজপত্রীর মধ্যে? আচ্ছা, ওকে ওকে, সবাই দল বাদ দিয়ে দিতে চাচ্ছ কেন ভাই, দল কি এমন দোষ করলো, তাই না? দলের প্রতি এরকম ক্ষোভ দেখানোর কোনো মানে হয় না। আমরাও এরকম স্বার্থপর হব না, আমরা আসলে কাউকে বাদ দিব না। মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদে বৃতি এবং দল, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদে বৃতি এবং দল পৃথকযোগ্য না। তখন আমরা এটাকে একত্রে বলি পুষ্পপুট বা পেরিয়েন্ট। পুষ্পপুট বা পেরিয়েন্ট, এই কারণে একবীজপত্রী উদ্ভিদের পুষ্প সংকেত লিখতে গেলে শুরুতে লেখা হয় পুষ্পপুট, তারপরে পুংকেশর, তারপরে গর্ভাশয়। কিন্তু দ্বিবীজপত্রীতে যেহেতু আলাদা করা যায়, আমরা দ্বিবীজপত্রীতে কি লিখি, বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয়। তোমাকে আমি আরেকটা জিনিস শিখাই, কারণ তোমার বই আছে
মালবেসি নামক একটা গোত্র আছে আমরা পড়বো, এবং মালবেসি একমাত্র গোত্র যাদের বৃত্তির বাইরে আবার কি পাওয়া যায়, উপবৃত্তি পাওয়া যায়। কারণ মালবেসি গোত্রের পুষ্প সংখ্যাটা হচ্ছে এইটা, উপবৃত্তি, বৃত্তি, দল, পুংকেশর এবং গর্ভাশয়। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের পুষ্প সংকেত শেখা হয়ে গেল, কিন্তু কোনটার পুষ্প সংকেত কি কি না। আচ্ছা, এবার আমরা আরেকটু শিখি, সেটা হচ্ছে এই যে আমি তোমাকে বৃত্তি বললাম, প্রত্যেকের কিছু সদস্য আছে, যেমন বৃত্তির একক, বৃত্তির একক হচ্ছে সেপাল। দলের প্রতিটা সদস্য বা একককে বলা হয় পেটাল। পুংকেশরের প্রতিটা সদস্যকে বলা হয় স্ট্যামেন। গর্ভাশয়ের প্রতিটা সদস্যকে বলা হয় হচ্ছে কার্পল। আর পুষ্পপুটের প্রতিটা সদস্যকে বা একককে বলা হয় হচ্ছে টেপাল। তাহলে সেপাল, পেটাল, টেপাল, কপাল, এই সমস্ত জিনিস একটু মনে রাখো, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে দিতে পারে। ওকে, তাহলে এই গেল হচ্ছে বীজপত্র। বীজপত্র কি বলতে গেলে আসলে মানে কয়টা বীজ থাকে, সহজ কথা এইটা, ওদের উদ্ভিদের যেই ফলগুলো তৈরি হবে ওই ফলের মধ্যে কয়টা বীজ থাকে। যদি কারো একটা করে থাকে ওইটাকে আমরা একবীজপত্রী বলি, কারো যদি দুইটা করে থাকে তাহলে তাদেরকে আমরা দ্বিবীজপত্রী বলি। ঠিক আছে, যেমন ছোলায় দুইটা বীজ থাকে না, দ্বিবীজপত্রী বলি আমরা এটাকে এক কারণে। নারিকেল, একটা নারিকেল পুরো একা এত বড় হইলো, নারিকেল কি একটাই বীজ, একটা ফল একটা বীজ, এখানে নারিকেল হচ্ছে একবীজপত্রী, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এতটুকুর কথা শেষ। এখন চলে আসি আমরা এখানে, দেখো এই যে তোমাকে পড়াইছি, এই যে প্রতিটা বৃত্তি চারটা আদর্শ ফুলের গঠন চারটাই, দেখো এক ক্যালিক্স বা বৃত্তি, প্রতিটা সদস্যের নাম সেপাল। দুই করলা বা দলমণ্ডল, প্রতিটা সদস্যের নাম পেটাল। আবার এখানে দেখো, আমি আবার যাবো আগের স্লাইডে, আমি তো চারটা স্তবক দেখাই নেই। তারপরে দেখো তিন উপরে আছে, ঠিক আছে, স্টেমেন পেটাল, স্টেমেন চলে গেছে। চারে গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক, এই দেখো কার্পল। পেরিয়ান বা এই যে পুষ্পপুট, এটা হচ্ছে একবীজপত্রীতে দেখা যায়। ঠিক আছে, তখন এদের প্রতিটা সদস্যের নাম হচ্ছে টেপাল, এগুলো তোমাকে আমি পড়াইছি। এবার আমরা একটু আগের স্লাইডে আসি। এই দেখো এখানে আছে হচ্ছে তোমার ওই অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এটা শিখতে হবে কিন্তু। 6 রকমের আছে, তুমি ছবিটার দিকে তাকাও। উদাহরণ যেগুলো মুখস্থ করা লাগবে আমি তোমাকে সব টেকনিক দিয়ে দিব, টেনশন নিও না। আসি আমরা, দেখো ওপেন বা মুক্ত, ঠিক আছে, এটা দেখো তুমি এই যে মনে করো একটা বৃত্তি বা দল, এই যে পাশে একটা বৃত্তি বা দল, এই পাশে আবার কেউ কাউকে টাচ করে রাখছে না, এই যে কেউ কাউকে টাচ করলো না, তাহলে গেরা ফ্রি আছে, ওপেন বা মুক্ত অবস্থায় আছে, এটা হচ্ছে ওপেন বা মুক্ত। উদাহরণটা কি, গন্ধরাজ, তো গান্ধী রাজা মুক্ত, আমরা এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, গান্ধী রাজা মুক্ত মানে গন্ধরাজ হচ্ছে মুক্ত। ভালভেট বা প্রান্তস্পর্শী, নামে বলেছে ভালভেট বা প্রান্তস্পর্শী, এই ছবির দিকে তাকায় দেখো, প্রতিটার একটা একটা প্রান্তকে এরকম ছুঁয়ে রাখছে, তো এটা কি ভালভেট বা প্রান্তস্পর্শী, তাই না? আচ্ছা, এর উদাহরণ কি, জবা, আকন্দ, বাবলা। এটা আমি তোমার পরে বলতেছি কিভাবে মনে রাখবা তুমি। এটা তুমি মনে রাখতে পারো হচ্ছে আজব বাল্ব দিয়ে। আজব বাল্ব, দেখো বাল্ব মানে হচ্ছে ভালভেট, বাল্ব মানে ভালভেট, আজবের আ দিয়ে হচ্ছে আকন্দ, জ দিয়ে জবা, ব দিয়ে বাবলা। তাহলে আকন্দ, জবা, বাবলা, এরা সবাই কি বাল্ব মানে ভালভেটের উদাহরণ। আচ্ছা, টুইস্টেডে আসি। ছবিটার দিকে দেখাও, ওই যে আমরা ঠোঙ্গা বানাইতো না, ওই যে ঝালমুড়ি বানানোর সময় যে ঠোঙ্গা, তাহলে কি একটা এরকম মোড়ানো, একটা মোচড়ানো অবস্থায় থাকতো, মানে কি এই ছবি যদি আঁকো তুমি, এই মনে করো একটা বৃত্তি, এই একটা প্রান্ত এটাকে ঢেকে রাখছে, আবার এই বৃত্তিটার এই প্রান্তটাকে পরেরটা ঢেকে রাখছে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা একটা প্রান্তকে ঢেকে থাকলে এরকম কিরকম মোচড়ানো বা টুইস্টেড মনে হইতেছে না? এটাই হচ্ছে টুইস্টেড বা এই মোড়ানো। একটাই উদাহরণ আছে জবার দল।
আসি ইমব্রিকেট। ইমব্রিকেটের জন্য মানে ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভ্যাক্সিলারি তিনটা আছে না, আমরা এরকম লিখি ইকুবে, এভাবে লিখবা 1 2 5। মানে এই দেখো ইমব্রিকেটের, খেয়াল করো, আমি কালার গুলা খেয়াল করো, আমি রেড দিয়ে দেখাচ্ছি আগে। এই একটা পাপড়ি দেখো, এর কি দুই পাশে আবৃত, আর এই ব্লু কালার দিয়ে যেটা দিচ্ছি দেখো, এটার দুই পাশে কি খোলা না? তাকে দেখো, কেউ কি এই যেটা ব্লু তার দুই পাশটাই কিন্তু খোলা, কেউ ও কিন্তু ওরে কিন্তু কেউ আবৃত করতে পারে নাই। আর যে রেড দিয়ে আঁকছি দেখো, ওইটার কিন্তু দুই পাশে আবার অন্য কেউ একটা আবৃত করে রাখছে। মানে ব্যাপারটা এরকম যে ইমব্রিকেট হচ্ছে একটার উভয় প্রান্ত আবৃত, তো একটার উভয় প্রান্ত অনাবৃত, এটাকে আমরা বলি হচ্ছে ইমব্রিকেট। কুইনক্যান্সিয়াল লিখছে কি দুই, মানে আবারও তাকাও দেখো, এই যে যেটা দিয়ে খোলাগুলা দেখাইতেছে, এই দেখো এই যে ব্লু একটা আঁকলাম এটা খোলা, এই যে ব্লু আর একটা আঁকলাম এটা খোলা, এদেরকে কেউ আবৃত করে নাই। আবার রেড দিয়ে কি দেখো, এই যে এইটা এবং এইটা, দেখো রেড দুইটারে দুই পাশ দিয়ে ঢেকে রাখছে, ব্লু দুইটাকে কেউ ঢেকে রাখে নাই, আবার রেড দুইটাকে দুই পাশ দিয়ে ঢেকে রাখছে। তাহলে কি দুইটার উভয় প্রান্ত আবৃত, তো দুইটার উভয় প্রান্ত অনাবৃত, এটাকে বলা হয় হচ্ছে তোমার কুইনক্যান্সিয়াল। আর ভ্যাক্সিলারিতে পাঁচটা মানে কি, এখানে সবচেয়ে বড় পাপড়ি দেখো পাঁচটার মধ্যে, মানে বস, এই হচ্ছে বস, মনে করো ওই একটা পাপড়ি এত বড়, তারপরে এর দুইটা চাল্লি, আবার এরও দুইটা চাল্লি আছে। খেয়াল করছো এই যে এরকম বিশাল একটা, তার দুইটা দুইটা আবার ছোট ছোট থাকতেছে, এটাই হচ্ছে তোমার ভ্যাক্সিলারি। এটা দেখতে কিসের মতো? প্রজাপতি সম, এই কথাটা মনে রাখতে হবে, কিসের মতো? প্রজাপতি সম। কিসের মতো? প্রজাপতি সম। এখন উদাহরণ, ইমব্রিকেটের উদাহরণ মনে রাখতে হবে। ইমব্রিকেটের উদাহরণ মনে রাখার জন্য লিখবা তোমরা ইমু কালো কৃষ্ণকে বাদর বলল। ইমু কালো কৃষ্ণকে বাদর বলল। তার মানে ইমু ফর ইমব্রিকেট, কালো দিয়ে হচ্ছে কালকা সন্ধ্যা, কৃষ্ণ দিয়ে হচ্ছে কৃষ্ণচূড়া, আর বাদর বলল যেটা না, এটা হচ্ছে বাদর লাঠি, এই বইয়ে নাই। বাদর দিয়ে মনে রাখবো হচ্ছে বাদর লাঠি, আরেক বই আছে ওইটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা কুইনক্যান্সিয়াল, যেটা কুইনক্যান্সিয়াল, কুইনক্যান্সিয়াল মনে রাখার জন্য লিখবা কুইন সরিষা দিয়ে পেয়ারা খায়। কুইন সরিষা দিয়ে পেয়ারা খায়, মানে কুইন দিয়ে কুইনক্যান্সিয়াল। উদাহরণ কি? সরিষা আর পেয়ারা, সরিষা এবং আরেকটা কি? পেয়ারা। আর যেটা ভ্যাক্সিলারি, ঠিক আছে, ভ্যাক্সিলারির উদাহরণগুলো মনে রাখার জন্য লেখো ভ্যাকসিন দেয় সীমা আপা। ভ্যাকসিন দেয় সীমা আপা। দেখো ভ্যাকসিন মানে ভ্যাক্সিলারি, সীমা দিয়ে হচ্ছে মনে রাখবা হচ্ছে শিম, আবার ম দিয়ে মটরশুটি, আপা দিয়ে অপরাজিতা। শিম, মটরশুটি, আপা দিয়ে কি মনে রাখতে বলছি? অপরাজিতা। আপা দিয়ে কি মনে রাখতে বললাম? অপরাজিতা। তো দেখো আমি কিন্তু তোমাকে মোটামুটি সবগুলারই উদাহরণ পড়াই দিলাম। গান্ধীরাজা মুক্ত, মানে গন্ধরাজ হচ্ছে মুক্ত, তারপর আজব বাল্ব দিয়ে মনে রাখবা, আর জবা টুইস্টের একটাই, আলাদা করে পড়ার কিছু নাই। ইমব্রিকেটের ইমু কালো কৃষ্ণকে বাদর বললো মনে রাখবা, কুইনক্যান্সিয়ালে কুইন সরিষা দিয়ে পেয়ারা খায় মনে রাখবা, ভ্যাক্সিলারিতে হচ্ছে ভ্যাকসিন দেয় সীমা আপা। তাহলে দেখো তোমার কিন্তু সবগুলো উদাহরণ পড়া হয়ে গেল। আচ্ছা অ্যাস্টিভেশন শেষ, এখন আসি আমরা এই যে এগুলা, এখানে আসে দেখো যে 6টা পুংকেশরের মাঝে যদি 4টা লম্বা 2টা খাটো হয়, বা আবার জায়গায় বলছে 4টার মধ্যে যদি 2টা খাটো 2টা লম্বা হয়, তখন তুমি একে কি নামে ডাকবা? তুমি সবসময় মনে রাখবা যে কয়টা লম্বা আছে এই কয়টাকে প্রায়োরিটি দিবা, যে কয়টা লম্বা আছে এই কয়টাকে আমরা প্রায়োরিটি দিব। যেমন দেখো 6টার মধ্যে কয়টা লম্বা ছিল? 4টা, এখানে দেখো নাম হয়েছে টেট্রাডিনোমাস। আবার ছিল 4টা, এর মধ্যে কয়টা লম্বা? 2টা, এখানে দেখো ডাইডিনামাস। তার মানে যে কয়টা লম্বা সেই কয়টাকে আমরা সবসময় প্রায়োরিটি দিব। 4টা লম্বা দেখে আমরা বলছি টেট্রাডিনামাস, আর 2টা লম্বা হইলে আমরা এটাকে কি বলবো? ডাইডিনামাস। ওকে। আচ্ছা পরেগুলো নরমাল রিডিং পড়বে, এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এইগুলা। উভলিঙ্গ মানে কি? তুমি একটা ফুলের মধ্যে যদি পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই পাও। একলিঙ্গ মানে কি? যে কোনো একটা পাও। পুং পুষ্প মানে কি? একদম শিওর করে বলেই দিছে এটার মধ্যে পুংস্তবকই থাকবে। স্ত্রী পুষ্প মানে কি? স্ত্রী থাকবে। ক্লিব মানে কি? না কোনোটাই থাকবে না। এটা আবার উদাহরণটা এমসিকিউতে আসে, ঠিক আছে? সেটা কি? বাগানের সৌন্দর্যবর্ধক যে উদ্ভিদগুলা, এগুলো হচ্ছে ক্লিব পুষ্প। সম্পূর্ণ কোণগুলো যদি 4টা স্তবকে উপস্থিত থাকে, অসম্পূর্ণ কোণগুলো যদি একটা বা একাধিক অনুপস্থিত থাকে। সমাঙ্গ কোনটা? যেটাকে তুমি সমান
প্রতিটা পার্টকে সমান আকৃতিতে ভাগ করতে পারবা কাটলে, ঠিক আছে? আচ্ছা, এগুলোর উদাহরণ একটা একটা করে আছে, একটু রিডিং করতে হবে। অসমাঙ্গ মানে কি? তুমি পুষ্পের প্রতিটা অংশকে সমান ভাগে ভাগ করতে পারবা না। বহু প্রতিসম মানে কি? পুষ্পটাকে খাড়াভাবে কাটো বা কেন্দ্র বরাবর যেভাবেই কাটো না কেন, একবারে অধিক সমান দুইটা অংশে ভাগ করতে পারবা। এক প্রতিসম মানে খালি লম্বালম্বি কাটলে দুইটা সমান ভাগে ভাগ হবে। অপ্রতিসম মানে কি? কোনোদিনও ভাগ করতে পারবা না। তারপর আসে সবৃন্তক মানে কি? পুষ্পে বোটা আছে। অবৃন্তক মানে বোটা নাই। এই যে ট্রাইমেরাস, চ্যাংশক যেটা তিন স্তবক, এই যে একবীজপত্রী পড়াইছি একটু আগে তোমাকে। চতুর্থাংশ মানে কি? টেট্রামেরাস মানে চার স্তবক দ্বিবীজপত্রী, যে বৃতি দল পুংকেশর গর্ভাশয় পড়াইলাম। পঞ্চমাংশক মানে পেন্টামেরাস, কার? কেবল মালবেসি। কেন? আমি বলছিলাম বৃতির বাইরে কি পাওয়া যায়? উপবৃতি পাওয়া যায়। এই হচ্ছে তিনটা এখানে লেখা আছে। আচ্ছা, এখন আসো তিনটা জিনিস: গর্ভপাদ পুষ্প, গর্ভকটি পুষ্প, গর্ভশীর্ষ পুষ্প। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো লেখো সবাই, গর্ভ শীর্ষ পুষ্প। তাহলে গর্ভাশয়টা কই? লেখো তো। গর্ভ শীর্ষ পুষ্প, গর্ভাশয়টা কই? লেখো গর্ভ শীর্ষ পুষ্প। তাহলে গর্ভাশয় কই থাকবে? শীর্ষে। আচ্ছা, আর কেউ কিছু লিখছো? আচ্ছা, অ্যাপারেন্টলি এটাই মনে হওয়ার কথা। গর্ভ শীর্ষ যেহেতু বলছি, তাহলে তো শীর্ষেই থাকা উচিত। গর্ভপাত মানে নিচেই থাকা উচিত, তাই না? আচ্ছা, এগুলাই আমরা কনফিডেন্সের সাথে ভুল করব। আমাদের কোনো দোষ নাই, কারণ আমাদের বইয়ের লাইনগুলাই এরকম উদ্ভট করে লেখা আছে। মনে রাখবা, এই যে গর্ভ শীর্ষ, গর্ভপাদ, গর্ভকটি, কোনোটাই গর্ভাশয়ের অবস্থান বোঝায় না। মনে রেখো, কোনোটাই কি বোঝায় না? গর্ভাশয়ের অবস্থান বোঝায় না। প্রত্যেকেই গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বোঝায়। গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বোঝায়। কিরকম? গর্ভ শীর্ষ মানে আসলে বাকিরা কই আছে? গর্ভের শীর্ষে আছে। ঠিক আছে, কথাটা খেয়াল করো। গর্ভ শীর্ষ বলতে আসলে তাহলে কি বলছে? গর্ভাশয়ের সাপেক্ষে বাকিরা কই আছে? শীর্ষে আছে। মানে গর্ভ শীর্ষ মানে হচ্ছে গর্ভাশয়ের সাপেক্ষে, মনে করি এই গর্ভাশয়, গর্ভাশয়ের সাপেক্ষে বাকিরা কই আছে? এরকম শীর্ষে চলে গেছে। তাহলে বাকিদের যদি তুমি গর্ভ শীর্ষতে উপরে উঠে দাও, তাহলে গর্ভাশয়টা কই নেমে গেল? নিচে। তাহলে মাথায় রাখতে হবে, গর্ভ শীর্ষ পুষ্পের গর্ভাশয়টা কই থাকতেছে? নিচে থাকতেছে। কোনো কিছু নিচে থাকলে আমরা তাকে কি বলি? অধ। নিচে থাকলে আমরা কি বলি? অধ। তাহলে গর্ভ শীর্ষ পুষ্পে যেহেতু গর্ভাশয় নিচে, এখন তুমি কোন ধরনের গর্ভাশয় পাবা? অধ গর্ভ গর্ভাশয় পাবা। কোন ধরনের গর্ভাশয় পাবা? অধ গর্ভ। আবার যদি আমি একটু রিভার্স চিন্তা করি, যে গর্ভপাদ মানে কি? বাকি স্তবক, এই যে এই তিনটা স্তবক কই আছে? গর্ভের পাদ মানে গর্ভের নিচে আছে, তাই তো? গর্ভের নিচে চলে গেল না? তাহলে গর্ভাশয়টা কই চলে আসবে? উপরে। তো কোনো কিছু উপরে থাকলে আমরা এটাকে কি বলি? অধি। তাহলে মনে রাখবা, গর্ভপাদ পুষ্পে যেহেতু গর্ভাশয় উপরে থাকতেছে, এই কারণে গর্ভপাদ পুষ্পের গর্ভাশয়টা কেমন? অধিগর্ভ গর্ভাশয়। এই দেখো, গর্ভ শীর্ষ পুষ্প, অধগর্ভ গর্ভাশয় থাকে। ঠিক আছে? কেন? দেখো, গর্ভাশয়ের পাদদেশে সংযুক্ত থাকে। পুষ্পের অবশিষ্ট তিনটা স্তবক গর্ভের উপরে সজ্জিত থাকে। খেয়াল করছো? গর্ভপাদটার দিকে তাকাও। অবশিষ্ট তিনটা স্তবক গর্ভাশয়ের নিচে থাকে। তাহলে গর্ভাশয়টা আলটিমেটলি কই রইলো? উপরে রইলো। এই কারণে অধিগর্ভ গর্ভাশয়। ঠিক আছে? এই জিনিসটা একটু কনফিউজিং, কিন্তু তোমাকে এটা এক দুইবার পড়তে হবে। তোমাকে মনে রাখতে হবে, এখানে গর্ভশীর্ষ, গর্ভপাদ কোনোটাই আসলে গর্ভাশয়ের অবস্থান বোঝায় না। প্রত্যেকে গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বোঝায়। তাহলে গর্ভশীর্ষ মানে কি? বাকি স্তবকগুলা গর্ভের শীর্ষে আছে। গর্ভপাদ মানে কি? বাকি স্তবকগুলা গর্ভের নিচে আছে। তাহলে যে ক্ষেত্রে স্তবক গর্ভের শীর্ষে থাকবে, তাহলে সেক্ষেত্রে গর্ভাশয় নিচে থাকবে। আর যে ক্ষেত্রে স্তবক গর্ভের নিচে থাকবে, সেক্ষেত্রে গর্ভাশয়টা কই থাকবে? উপরে থাকবে। নিচে থাকলে আমরা এটাকে বলি অধগর্ভ গর্ভাশয়, উপরে থাকলে আমরা এটাকে কি বলি? অধিগর্ভ গর্ভাশয়। ঠিক আছে? কনফিউজিং, কিন্তু এটা তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাটলিস্ট 3 থেকে 4 বার পড়তে হবে, তাই তুমি ধরতে পারবা। গর্ভকটি নিয়ে সমস্যা নাই। কেন? কারণ গর্ভকটি হচ্ছে একদম কোমর দশায় মাঝামাঝি থাকতেছে, এটা নিয়ে ঝামেলা নাই। উদাহরণ কিভাবে পড়তে হবে কিনা একটু পরে বলতেছি। আসি আমরা হচ্ছে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। খেয়াল রাখবা,
প্রথমেই আসছে কি মার্জিনাল বা এক প্রান্তীয়। ঠিক আছে, মনে করো এই হচ্ছে গর্ভাশয়ের অংশটা, এই মনে করো এই একটা প্রান্ত থেকে এইভাবে আসছে, এটাকে আমরা বলি মার্জিনাল বা এক প্রান্তীয়। ঠিক আছে, তো একটু আগে তুমি পড়ছিলে না ভ্যাকসিন দেয় সীমা আপা, তুমি যদি খালি এখানে লিখে দাও যে ভ্যাকসিন দিয়ে মজা পায় সীমা আপা, ভ্যাকসিন দিয়ে মজা পায় সীমা আপা। ঠিক আছে, তাহলে দেখো যে মজা দিয়ে ওই ভ্যাক্সিলারির উদাহরণগুলাই, খালি মাঝখানে মজা অ্যাড করলে লাভ হইলো কি মজা দিয়ে মার্জিনাল মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এক্সিয়াল বা অক্ষীয়, এক্ষেত্রে যেটা বলছে প্রতিটা কক্ষে মধ্য অক্ষে, এভাবে মনে রাখবা, প্রতিটা কক্ষে মধ্য অক্ষে, মানে এই হচ্ছে এক্সিয়ালটা হচ্ছে এরকম একাধিক প্রকোষ্ঠ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল। ঠিক আছে, দেখো এই কক্ষের, এই যে এটা কক্ষ, এই কক্ষের মধ্য অক্ষে, এই কক্ষের মধ্য অক্ষে, নিচের কক্ষে এই মধ্য অক্ষে, এই কক্ষের মধ্য অক্ষে। তারপরে আসে দেখো এই যে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটা হচ্ছে ওই অক্ষীয়টারই, মনে করো কি এই যে আগে দেখাই তোমাকে, দেখো অক্ষীয়টা ছিল কি এরকম না, প্রতিটা কক্ষে মধ্য অক্ষে, আর ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য হচ্ছে জাস্ট একটা প্রকোষ্ঠ এবং এটার মধ্য অক্ষে। ঠিক আছে, দেখো একটা প্রকোষ্ঠ এবং মধ্য অক্ষে, তাহলে এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল আর এটা হচ্ছে এক্সিয়াল। প্যারাইটাল বা বহুপ্রান্তীয় যদি বলি তোমাকে, একটু আগে আমরা পড়ে আসছি মার্জিনাল, মার্জিনালে ছিল এরকম, আর প্যারাইটাল বা বহুপ্রান্তীয়টা হচ্ছে এরকম, এখানে অনেকগুলো কক্ষ ভাগ করলে যে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। আচ্ছা সুপারফিশিয়াল বা গাত্রীয়, এটা হচ্ছে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ থাকে এবং প্লাসেন্টা প্রস্থপ্রাচীরে থাকে, এটা এমনি মনে রাখবা। বেজাল বা মূলীয়, মূল কোন দিকে থাকে, গোড়ার দিকে থাকে, তাহলে গোড়া। এপিকাল মানে শীর্ষক, মানে কি শীর্ষে থাকবে, এই বাস এভাবে তোমার মনে রাখতে হবে। শীর্ষে থাকলে এপিকাল বা শীর্ষক, গোড়ায় থাকলে মূলীয় বা বেজাল, প্রস্থপ্রাচীরে থাকলে হচ্ছে প্যারাইট সুপারফিশিয়াল। বাকি চারটা আমরা কিন্তু অলরেডি তোমাকে একে পড়াই দিছি। ঠিক আছে, এদের উদাহরণ কিভাবে কি পড়বো সবই আমি তোমাকে পরে দেখাচ্ছি। আসি হচ্ছে আমরা এবার ফল, যদি গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক কথা, গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় এটাকে আমরা বলি প্রকৃত ফল। আর যদি গর্ভাশয় ছাড়া অন্য কোনো জায়গা থেকে ফল তৈরি হয় এটাকে আমরা বলি অপ্রকৃত ফল। ঠিক আছে, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের বাসায় যে ফল নিয়ে যাওয়া হয় এটাই অপ্রকৃত, দেখো আপেল। আচ্ছা সরল ফল মানে কি, যদি একটা পুষ্প, মনে করো এই একটা ফুল ছিল, এখান থেকে একটা ফল হয়েছে, এটা হচ্ছে সরল। ঠিক আছে, আচ্ছা কিন্তু আবার মনে করো এই একটা ফুল, এখান থেকে এরকম এক গুচ্ছ ফল তৈরি হইলো, এটা হচ্ছে গুচ্ছিত ফল। এটা কি গুচ্ছিত ফল। আবার মনে করো এখানে ফুল ছিল অনেকগুলা, অনেকগুলা ফুল যখন একত্রে থাকে তখন এটাকে আমরা বলি পুষ্পমঞ্জরি। এরকম অনেকগুলা ফুল ছিল যেটা একত্রে মিলে একটা ফল তৈরি করলো, এরকম কাটা 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 আছে, এটা হচ্ছে কাঁঠাল। তার মানে দেখো যেটাকে আমরা যৌগিক ফল বলি, দেখো সমগ্র পুষ্পমঞ্জরি থেকে তুমি একটা মাত্র ফল পাইছো, কাঁঠাল, যৌগিক ফল। একটা ফুল থেকে এক গুচ্ছ ফল পাইছো, আতা, এটা হচ্ছে গুচ্ছিত ফল। আর একটা ফুল থেকে একটা ফল পাইলে এটাকে আমরা বলি হচ্ছে সরল ফল। ঠিক আছে, আচ্ছা এখন তিনটা টার্ম আছে দেখো, সিলিকুয়া, ক্যারিওপসিস, ক্যাপসুল, লিগিউম, চারটা, সরি তিনটা না চারটা, সিলিকুয়া, ক্যারিওপসিস, লিগিউম, ক্যাপসুল। ক্যারিওপসিসের জন্য মনে রাখবা ফল এক প্রকোষ্ঠ এবং একটা মাত্র বীজযুক্ত, এক প্রকোষ্ঠ এবং একটা মাত্র বীজযুক্ত, মনে রাখবা একটা মাত্র বীজযুক্ত মানে কি একবীজপত্রী, একবীজপত্রী মানেই পোয়েসি গোত্র, যে নেক্সট ক্লাসে আমি তোমাকে পড়াবো, একবীজপত্রী মানেই কোন গোত্র, পোয়েসি গোত্র। আর একবীজপত্রীর উদাহরণ মানেই ধান। তাহলে একটা বৈশিষ্ট্য পড়া হয়ে গেল, একবীজপত্রী উদ্ভিদের ফল কোন ধরনের, ক্যারিওপসিস ধরনের, উদাহরণ কি ধান। দ্বিবীজপত্রীর জন্য হচ্ছে যে সিলিকোয়া, লিগিউম, ক্যাপসুল, আমরা এরকম মনে রাখি, সিলিকা, সিলিকোয়া, লিগিউম, ক্যাপসুল, এভাবে লিখবা, দুই দুই বহু।
দুই দুই বহু, মানে কে কয় কপাট বা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, দেখো ক্যাপসুল হচ্ছে বহু কপাট, লিগিউম দুইটা কপাট, সিলিকাও হচ্ছে দুইটা কপাট। সিলিকাও কয়টা কপাট? দুইটা কপাট। এখানে লেখা নেই কিন্তু মনে রাখবা সিলিকাও দুইটা কপাট। তাহলে সিলিকাও দুই কপাট, লিগিউমও দুই কপাট, তাহলে আলাদা করবা কেমনে? ক্যাপসুল নিয়ে তো ঝামেলা নেই, কারণ ওটা বহু কপাট। তখন আমরা কি করব, এরকম তীর চিহ্ন দিব, খেয়াল রাখো। সিলিকোয়ায় আমরা নিচ থেকে উপরের দিকে দিব, লিগিউমে আমরা উপর থেকে নিচের দিকে দিব। মানে এদের ফলতক দুই কপাট বিশিষ্ট মানলাম, কিন্তু একটা ফলতক বিদীর্ণ হয়, মানে ফলটা ফাটে নিচ থেকে উপরের দিকে, আরেকটা বিদীর্ণ হয় উপর থেকে নিচের দিকে। এই দেখো লিগিউমে লেখা আছে ফল উপর থেকে নিচে দুইটা কপাটে বিদীর্ণ হয়। সিলিকোয়ায় হচ্ছে তোমার নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়, দেখছো? নিচ থেকে উপরে সিলিকোয়ায় ফাটে, লিগিউমে উপর থেকে নিচের দিকে ফাটে। তাই কারণে তীর চিহ্ন, ডাইরেকশন এবং কপাট দুইটাই কিন্তু তোমার এখানে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, বেরির ক্ষেত্রে কেমনে মনে রাখবা? অন্ততক মধ্যতক থাকলে, অন্ততক মধ্যতক সংযুক্ত থাকলে এটাকে আমরা কি বলি? বেরি। অন্ততক মধ্যতক সংযুক্ত থাকলে আমরা এটাকে কি বলি? বেরি। বেরির উদাহরণ মনে রাখবা কেমনে জানো? বেরি টক। বেরি টক দিয়ে উদাহরণ মনে রাখবা। মানে বেরি তো বেরি, ট দিয়ে টমেটো, ক দিয়ে কলা, টমেটো কলা। তাহলে বেরি টক দিয়ে উদাহরণ মনে রাখবা। বেরি হচ্ছে টমেটো এবং আরেকটা কি? কলা। তাহলে এই হচ্ছে দেখো উদাহরণ কিন্তু পড়া হয়ে গেল। সাইজোকর, এটা এমনি পড়বা, লেস ইম্পর্টেন্ট, কোনোদিনও আসবে না। সরোসিস, এটাও দেখো এক্ষেত্রে স্পাইক বা স্প্যারিক্স মঞ্জুরিটা একটা রসালো ফলে যৌগিক ফলে পরিণত হয়। এটাও লেস ইম্পর্টেন্ট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যা সরোসিস ফল তাই যৌগিক ফল। মানে কি, যৌগিক ফলের উদাহরণ যেমন কাঁঠাল, সরোসিস ফলের উদাহরণও কি? কাঁঠাল। এখন পরীক্ষা এটা ইম্পর্টেন্ট যে কোনটা কি দিয়ে প্রকাশ করি আমরা, যে বি ছোটাতে এপিক্যালিক্স, ক্যালিক্স, করোলা, ঠিক আছে, পেরিয়েন্থ, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, ওই যে নামগুলা কোনটা কি প্রকাশ করি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু শিখি। তোমাকে পুষ্প প্রতীক আঁকা শিখতে হবে। ম্যাক্সিমামই দেয় যেটা, সেটা হচ্ছে মালবেসি। ম্যাক্সিমামই কি দেয়? মালবেসি। তো মালবেসির ক্ষেত্রে যেটা তোমার বইয়ে আছে সুন্দর করে ছবি, আমরা যদি ভেতর থেকে আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে অক্ষীয়। অক্ষীয় মানে হচ্ছে তুমি মোটামুটি আর কি দিলা, দিয়ে এরকম, এটা হচ্ছে গর্ভাশয় আঁকলা, তার পাশে এরকম পুংকেশর দিবা। মালবেসি গোত্রের উদ্ভিদের পুংকেশরের সংখ্যা হচ্ছে অসংখ্য। এমন একটা দিল যেটা তুমি জানো পাঁচটা, তাহলে পাঁচটার বেশি দিবা না কিন্তু। আমি যেহেতু মালবেসি বলে দিছি, মালবেসি অসংখ্য আমি জানি কারণ আমি অসংখ্য দিয়ে আঁকতেছি। এর বাইরে কি থাকে? দল। তো দল হচ্ছে পাঁচটা, এবং জবার দল হচ্ছে টুইস্টেড, মানে মোড়ানো অবস্থায় থাকে, পাকানো। এই মনে করো যদি আমি দেই এই একটা, এই দেখেন দলগুলো দেওয়া হয়ে গেল। বৃতি দেই। বৃতি হচ্ছে ভালভেট, মানে প্রান্তস্পর্শী। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচটা হয়েছে। এর উপবৃত্তিও আছে পাঁচটা, ঠিক আছে, কিন্তু উপবৃত্তি গুলো হচ্ছে সব খোলা খোলা। দাও তুমি এই যে একটা, 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 আর একটা মাতৃ অক্ষ। এই অক্ষটা হচ্ছে এই অ্যাক্সিস, একদম মিড লাইনে দিতে হয়। এই অ্যাক্সিসটাকে মনে করো, পরের দাগগুলো লাগে না জাস্ট। এটা হচ্ছে তোমার একটা পুষ্প সংকেত, যদি পুষ্প প্রতীক যদি আঁকতে বলে এভাবে, ঠিক আছে, পুষ্প প্রতীক আঁকতে বললে হচ্ছে তুমি এই যে এইভাবে আঁকবা। বইয়ের মধ্যে আছে, আমি জাস্ট তোমাকে একটু র্যান্ডম দেখাইলাম। এবার আমরা একটু চলে যাই।
এগুলা একটু তোমরা যখন ক্লাসগুলো করবে একটু স্ক্রিনশট নিও। এই হচ্ছে কিছু যে বিরুৎ, মানে বইয়ের মধ্যে এরকম অনেক বড় বড় সংজ্ঞা দেওয়া আছে। আমি এত বড় সংজ্ঞা পড়তে বলবো না, তোমার কাজ হবে এই সংজ্ঞার মধ্যে থেকে এই ছোট ছোট কিছু ওয়ার্ড গুলা খেয়াল রাখা, এবং পাশে উদাহরণ দেওয়া আছে, এই ওয়ার্ড গুলা দেখে দেখে উদাহরণগুলো তুমি মনে রাখবা। এই যে মূলের কথাবার্তা গেল, কাণ্ডের যেটা দরকার সেটা পড়ে, সেখানে সব বই মিলায় দেওয়া আছে। এই যে পাতা নিয়ে তোমার কোনটা মনে রাখা উচিত কোনটা কি না সব এখানে দেওয়া। এই যে হচ্ছে একটা আদর্শ ফুলের গঠনের কথাবার্তা গুলা, এই যে অ্যাস্টিভেশন তোমার আমি পড়াইলাম, এই যে মনে রাখবা কিভাবে, এই যে উদাহরণগুলো এখানে সব দেওয়া আছে। তারপরে আমরা স্তবক পড়ছি, এই যে কোনটা সাপেক্ষে কই থাকে অবস্থান, প্লাসেন্টেশন পড়লাম, এই যে এদের উদাহরণ মনে রাখার টেকনিক দেখো। এই যে ভ্যাকসিন দিয়ে সীমা আপা মজা পায়, লাশের বহুপ্রান্ত মনে রাখবা, তাহলে বহুপ্রান্তীয় যেটা এটা বা প্রান্তীয় জন্য মনে রাখবা হচ্ছে লাউ, শশা, সরিষা। তারপর দেখো যে গাত্রীয়, ঠিক আছে, এটা কি পদ্মার গাত্রে শাপলা শালুক আছে, মানে পদ্মা শাপলা শালুক গাত্রীয়। মূলে ত্রিশুধা, মানে মূলীয় যেটা সেটা হচ্ছে ত্রিধারা সূর্যমুখী ধান। ধনিয়ার শীর্ষ লাল, মানে শীর্ষক উদাহরণ হচ্ছে ধনিয়া লাল পাতা। অক্ষে জবা, মানে কি অক্ষে উদাহরণ হচ্ছে জবা। তুত কিনলে শাক ফ্রি, মানে ফ্রি সেন্ট্রালের উদাহরণ হচ্ছে তুত আর নুনিয়া শাক। এই যে কোন ফল কি কোনটার জন্য কি মনে রাখবা, এটা হচ্ছে জবা হচ্ছে একাই কত কিছুর উদাহরণ দেখো। উভয়ই সম্পূর্ণ সমান অক্ষে পাকে গর্ভপাত, মানে কি জানো, এটা হচ্ছে উভলিঙ্গ, সম্পূর্ণ, সমাঙ্গ, অক্ষীয়, পাকানো বা টুইস্টেড, গর্ভপাত পুষ্প, সবকিছুর উদাহরণ হচ্ছে জবা। আর কাঁঠাল আনারস হচ্ছে অপ্রকৃত ফল, যৌগিক ফল, সরসিস ফল, তিনটার উদাহরণ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে কথাগুলা, আজকের ক্লাসটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা আমি আশা করবো তোমরা রিপিট দেখবা, এবং এই চ্যাপ্টারের যে সমস্ত তোমাদের মানে কোয়েরি আছে, মোটামুটি অনেক একটু কোয়েরি দূর হয়ে যাবে তুমি যদি এই যে ক্লাসটা একটু ভালো মতো করো। কারণ তো বললাম এগুলো খুবই 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 আলতু ফালতু জিনিস। এই আলতু ফালতু জিনিস কখনোই মনে রাখা যায় না, পড়তে ভালোও লাগে না। তো ওই না ভালো লাগার মধ্যে একটু চেষ্টা করলাম তোমাদেরকে যে একটু বুঝায় যদি পড়াইতে পারি তাহলে হয়তো মাথায় থাকবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝছো। যদি না বুঝতে পারো অবশ্যই, আমরা যেহেতু 9 তারিখে 3 তারিখে আবার আমরা ক্লাস করব, 3 তারিখে তোমরা 3 তারিখের ক্লাসটা ছোট তো, তখন তোমরা এই জিনিসগুলো একটু রিভিউ করা যাবে। যদি কোনো প্রশ্ন থাকে তখন তোমরা আমাকে করতে পারো, বা আগে থেকে করে রাখো, যাতে আমার জন্য ইজি হয় পরে তোমাদেরকে এক্সপ্লেইন করতে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ। আমাদের পর আবার দেখা হচ্ছে পরশুদিন। আসসালামু আলাইকুম।